নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন, ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি শাড়ি। আমরা সব সময় না পরলেও কখনো কখনো কিন্তু অনেকেই পরে থাকি। তবে যখনই আমরা একদম নতুন শাড়ি পরে থাকি, একবার পরার পর কেউই কিন্তু সেটাকে ধুয়ে দিই না। কেন কি, একবার পরার পর যদি শাড়ি ধুয়ে দিই, দেখা যায় শাড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু 3 থেকে 4 বার শাড়ি পরার পরেই কিন্তু ধুয়ে দিই। তবে যখনই আমরা সেই শাড়ি একবার পরার পর অনেকেই কি করি, সেই শাড়িটা একটু হাওয়ার মধ্যে বা রোদ্রের মধ্যে রেখে তারপরেই কিন্তু আলমারির মধ্যে রাখি। তবে আমরা যদি ডাইরেক্ট শাড়িটা রৌদ্র বা হাওয়ার মধ্যে রেখে দিই, অনেক সময় দেখা যায় সেই শাড়িতে কিন্তু বাইরে থেকে ধুলো বা নোংরা বসে যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের কোনো প্লাস্টিক, কোনো যে ক্যারি ব্যাগ হয়ে থাকে সেগুলো নিতে পারেন। এইভাবে করে দুটো ভাঁজ করার পর কোনার মতো হয়ে যাবে, সেটাকে কেটে নেবেন। আর আমি এখানে একটা কাপড়ের যে ব্যাগগুলো হয়ে থাকে সেগুলো নিয়েছি আর কোনা মতো করে মাঝখানে কেটে নিয়েছি। এবার যে শাড়িটা রয়েছে সেটাকে আমি হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে নিয়েছি। এবার কি করব, এই যে কাপড়ের ব্যাগটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ভরে নেব। আর দেখছেন বন্ধুরা, কাজটি আমি কিভাবে করে নিচ্ছি, যে হ্যাঙ্গারটা রয়েছে সেটা যাতে ফুটো যে করে রেখেছি সেখান দিয়ে বেরিয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি বের করে নিয়েছি। এবার আপনারা এই শাড়িটা রোদ্রের মধ্যে বা হাওয়াতে যেখানেই বাইরে রাখেন না কেন, দেখবেন ভালোভাবে শাড়ির মধ্যে হাওয়া বা রৌদ্র পেয়ে যাবে। তাছাড়াও শাড়ির মধ্যে কিন্তু কোনোভাবেই নোংরা বসবে না। আপনারা চাইলে ডাইরেক্ট এইভাবে করে আলমারির মধ্যেও কিন্তু গুছিয়েও রাখতে পারেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি শশা। আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি। তাছাড়াও আমরা রূপচর্চার ক্ষেত্রেও অনেকেই কিন্তু শশার ব্যবহার করে থাকি। তবে সব সময় কিন্তু আমাদের পুরো শশাটা লাগে না, কখনো কখনো আমাদের অল্প শশারও কিন্তু প্রয়োজন হয়। তখন আমরা কি করি, এইভাবে করে সাইডটাকে প্রথমে কেটে নিই। তারপর অনেক সময় দেখবেন শশার মধ্যে একটা তেতো ভাব থাকে, সেটাকে দূর করার জন্য আমরা আবারও একবার কেটে তারপর একবার এইরকম করে তারপর এই যে অংশটা শশা সেটাকে ফেলে দিই। তবে বাকি যে শশাটা থাকে, যতটা প্রয়োজন আমরা কিন্তু এখান থেকে কেটে নিই। এবার যে শশাটা আমাদের প্রয়োজন সেটা তো নিয়ে নিলাম, কিন্তু বাকি যে শশাটা রয়েছে এটা যদি আমরা ফ্রিজেও রাখি না কেন, এই জায়গাটা দেখবেন আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যেতে শুরু করে। তবে আপনারা এই শশাটাকে এমন কিভাবে রাখবেন যাতে করে এই শশাটা আর খারাপ হয়ে যাবে না, চলুন দেখে নেওয়া যাক। শশাটা কাটার আগে প্রথমেই যে ছোট্ট শশাটা কেটেছিলাম সেটাকে ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা টুথপিক। আপনাদের কাছে টুথপিক না থাকলে সেক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো ভালো কাঠি এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে করে যদি রেখে দেন, দেখবেন এই শশা কিন্তু খারাপ হবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যখন যতটা শশার প্রয়োজন আবারও এখান থেকে কেটে নিতে পারেন। একইভাবে আবারও এইভাবে আপনারা রেখে দেবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। আমরা প্রত্যেকেই দাঁত মাজার জন্য ব্রাশের ব্যবহার করে থাকি। তবে যখনই আমরা বাড়িতে নতুন ব্রাশ নিয়ে আসি, নতুন ব্রাশের দেখবেন যে ব্রাশ করার জন্য যে দাঁতের মতো অংশগুলো থাকে এইগুলো কিন্তু অনেকটাই ধারালো থাকে। প্রথমবার যখনই আমরা দাঁত মাজতে যাই অনেকেরই দাঁতের মধ্যে লেগে যায়। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাদের দেখবেন দাঁতের মধ্যে অনেক সময় রক্তও কিন্তু বেরিয়ে যায়। তবে আপনারা যখনই নতুন ব্রাশ বাড়িতে ব্যবহার করবেন, এমন কি করবেন যাতে করে আপনাদের নতুন ব্রাশের মধ্যে যে ধারালো ভাবটা থাকে সেটা চলে যাবে। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা গ্লাস। এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল। আর নিয়েছি এখানে সামান্য পরিমাণের লবণ, সেটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার যে নতুন ব্রাশগুলো রয়েছে আমি এই গ্লাসের মধ্যে এইভাবে করে দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। মধ্যে লবণ দেওয়ার একটাই কারণ, এর মধ্যে যদি কোনো রকমের জীবাণু থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজে মরে যাবে।
10 মিনিট রাখার পর আমি এই ব্রাশগুলোকে তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ব্রাশের যে ধারালো অংশগুলো ছিল সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার যদি এই ব্রাশ দিয়ে আপনারা দাঁত মেজে থাকেন, দেখবেন দাঁতের মধ্যে ব্যথাও হবে না, এমনকি রক্ত বেরিয়ে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র এখানে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ, আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ বেকিং সোডা। আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা লেবু, এখান থেকে আমি 1 চামচের মতো লেবুর রস বের করে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ জল। এখানে আমি 1 কাপ জলের মাপ অনুযায়ী কিন্তু সব উপকরণগুলো মিশিয়েছি। আপনারা যদি এখানে জলের পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে বাকি উপকরণও কিন্তু বাড়িয়ে নেবেন। খুব ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি উজালা। হ্যাঁ বন্ধুরা, যে উজালা আমরা জামা কাপড়ের ক্ষেত্রে দেওয়ার জন্য ব্যবহার করি, সেই উজালায় নিয়েছি। আমি এখানে 3 ফোঁটা উজালা দিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেল। এই সলিউশনটা আপনারা চাইলে বেশি করে স্টোরও করে রাখতে পারেন। আমি এখানে কিন্তু স্টোর করব না, একবারই ব্যবহার করব। তো কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি টয়লেটের সামনে। টয়লেট কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, আর টয়লেট পরিষ্কারও কিন্তু আমাদের করতে হয়, না হলে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তেই থাকে। তবে দেখা যায় যে টয়লেট থেকে বাজে দুর্গন্ধ আসছে, এমনকি নোংরাও হয়ে আছে। আর আমাদের কাছে কিন্তু টয়লেট ক্লিন করার জন্য হারপিক বা যে ধরনের ক্লিনার আপনারা ব্যবহার করে থাকেন সেটা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে টয়লেটটা ক্লিন করবেন চলুন দেখে নেওয়া যাক। যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছি সেটাকে এইভাবে করে টয়লেটের মধ্যে আমি দিয়ে দেব। 1 ঘন্টা এইভাবে রাখার পর আপনারা ব্রাশের সাহায্যে ঠিক যেভাবে টয়লেটের কোমর পরিষ্কার করেন ঠিক সেইভাবে পরিষ্কার করে নেবেন। তারপর ফ্লাক্সটা দিয়ে দেবেন। আমার টয়লেটটা যেহেতু খুব বেশি নোংরা হয়নি, আমি 10 মিনিট রাখার পরেই কিন্তু ফ্লাক্সটা দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতেই টয়লেট ক্লিন করতে পারেন, কোনো রকমের হারপিক বা ক্লিনার ছাড়া। যেহেতু এখানে লবণ, লেবুর রস, এমনকি বেকিং সোডা ব্যবহার করেছি, এটা কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে। তাছাড়া উজালাও কিন্তু খুব ভালো কার্যকরী। আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি 2টো সিরাপের বোতল। সিরাপ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি আনা থাকে, সেটা বাচ্চাদের জন্য হোক কি বড়দের জন্য। তবে আমরা যখনই একবার সিরাপ বের করি, বের করার পর অনেক সময় দেখা যায় বেশ কিছুটা সিরাপ কিন্তু সিরাপের বোতলের গা বেয়ে পড়ে যায়। এর কারণে যেখানে আমাদের এক্সপায়ারি ডেটটা লেখা থাকে সেটা অনেক সময় কিন্তু উঠে যায়। সিরাপ নিয়ে আসার পর কিন্তু আমাদের অনেক সময় শেষ হয় না, বেশ কিছুটা থেকে যায়। পরবর্তী সময় যখনই আমরা এই সিরাপ ব্যবহার করতে যাই, এক্সপায়ারি ডেটটা বুঝতে না পারার কারণে আমরা কিন্তু সেই সিরাপ আর ব্যবহার করি না, ফেলে দিই। এর ফলে আমাদের কিন্তু সিরাপটা নষ্ট হয়ে যায়। তখন আপনারা কি করবেন? প্রথমে যখনই আপনারা নতুন সিরাপের বোতল নিয়ে আসবেন, নিয়ে নেবেন সেলো টেপ, যেখানে এক্সপায়ারি ডেটটা লেখা আছে তার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন। তবে যখনই আমরা সিরাপের বোতল থেকে সিরাপ বের করব বা কোনো কারণবশত যদি এখানে পড়েও যায় সিরাপ, তাহলেও কিন্তু আর এক্সপায়ারি ডেটটা উঠে যাবে না। আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবো পরবর্তী সময় এই সিরাপ কিন্তু আবারও আমরা ব্যবহার করতে পারবো যতদিন না এক্সপায়ারি শেষ হয়। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি আমি পরবর্তী টিপস। বাড়িতে কিন্তু কম বেশি প্রত্যেকেই করে থাকি, তবে রুটি করার পর দেখবে রুটি করার তাওয়াটা বেশ অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। এই গরম তাওয়াটাকে আমরা কিন্তু অনেকেই নানাভাবে কাজে লাগিয়ে থাকি। একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি তালা। তালাটাকে এইভাবে করে দিয়ে দেব। আমি এখানে 2টো তালার ব্যবহার করছি, আপনারা চাইলে একটা তালাও ব্যবহার করতে পারেন। এবার নিয়ে নিয়েছি আমি বাটি। বাটিটাকে এইভাবে করে দিয়ে দেব তালার ওপর, যাতে করে তালাটা খুব তাড়াতাড়ির মধ্যে গরম হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি কিছুক্ষণ রেখেছিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা রুমাল। রুমালের সাহায্যে আমি এভাবে করে তুলে নেব। যেহেতু একটু গরম রয়েছে যার কারণে একটু সাবধানে তুলতে হবে। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়েও তুলে নিতে পারেন।
এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, এই যে তালাগুলো রয়েছে তালাগুলোকেও এইভাবে আমি তুলে নিয়েছি একটা তাওয়ালটাকে এইভাবে বিছিয়ে নিয়েছি। এবার এইভাবে করে দুটো আমি পার্ট করে নেব। এবার কি করব, যে তাওয়াটা আমি গরম করে রেখেছি সেটা তাওয়ালের মাঝখানে এইভাবে করে দিয়ে দেব। তারপর তাওয়ালের দুটো সাইড থেকে এইভাবে করে আমি মুড়িয়ে নেব। এবার এটাকে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই দেখবেন, বিশেষ করে যারা বয়স্করা হয়ে থাকে তাদের এই যে জয়েন্টটা থাকে পায়ে হোক কি হাতে, অনেক সময় হঠাৎই কিন্তু ব্যথা শুরু হয়ে যায়। এতটা পরিমাণেরই ব্যথা হয় তখন কিন্তু তাদের ব্যথার ওষুধও খেতে হয়, আর বারবার ব্যথার ওষুধ খাওয়াও কিন্তু উচিত নয়। এইভাবে করে আপনারা যদি তালাটা গরম করে নেন, তারপর কোনো সুতির কাপড় হোক কি তাওয়ালের মধ্যে এইভাবে জড়িয়ে তারপর যে জায়গায় আপনাদের জয়েন্টের মধ্যে ব্যথা হবে এইভাবে কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন অনেকটাই কিন্তু এইভাবে করলে আপনারা আরাম পাবেন, সেটা পায়ের মধ্যে হোক কি হাতের মধ্যে। বেশ কিছুক্ষণ রাখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন, এখন কিন্তু আমরা কম বেশি অনেকেই ফ্রিজের ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে, আর আমরা কিন্তু বুঝতে পারি না কোন কারণের জন্য ইলেকট্রিক বিল বেশি আসে। কি করি, ফ্রিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের খাবার দাবার রেখে দিই, এর ফলেও কিন্তু দেখা যায় আমাদের ফ্রিজের ইলেকট্রিক বিল বেশি আসে। আপনাদের যতটা সম্ভব খাবার দাবার কিন্তু কম রাখা উচিত, সেটা রান্না করা খাবারই হোক কি কাঁচা সবজি বা ফলমূল। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের ভুলের কারণে খাবার দাবার ঢাকা দিতে যদি ভুলে যায় তখনও কিন্তু আমাদের ইলেকট্রিক বিল বেশি আসে। অনেক সময় দেখবেন ফ্রিজের দরজার যে রাবারটা থাকে সেটা কিন্তু ঢিলে হয়ে যায়, ঠিকঠাকভাবে লাগানো যায় না, এর ফলে সাইড দিয়ে অনেকটাই হাওয়া বেরিয়ে যায়, আর এতে কি হয় ফ্রিজটা কিন্তু ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে। তবে আপনারা কি করবেন, আগে দেখে নেবেন ফ্রিজের মধ্যে কোনো রকমের নোংরা জমে আছে কিনা। যদি নোংরা জমে থাকে তাহলেও কিন্তু এই সমস্যাটা দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জায়গার মধ্যে কিন্তু অনেকটাই নোংরা জমে আছে, তবে এটা কিন্তু আমরা হাত দিয়ে খুব সহজে পরিষ্কার করতে পারি না। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা চামচ। এবার চামচের এই যে জায়গাটা রয়েছে এই জায়গার মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের তুলো। আপনারা চাইলে এখানে সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। এইভাবে জড়িয়ে দিয়েছি। এবার রাবার ব্যান্ডের সাহায্যে আমি এইভাবে করে 3 থেকে 4 বার পেঁচিয়ে আটকে দেব, যাতে করে তুলোটা কোনোভাবে চামচ থেকে খুলে না যায়। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণের জলও দিতে পারেন। আমি এটাকে এইভাবে করে ব্যবহার করব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাবারের মধ্যে যে নোংরাটা জমে রয়েছে আমরা যদি এইভাবে করে পরিষ্কার করে নিই, চামচের কারণে খুব সহজেই কিন্তু এই রাবারের মধ্যে দিয়ে নোংরাটা আমরা পরিষ্কার করে নিতে পারবো। তবে ডাইরেক্ট চামচ কিন্তু দেবেন না, না হলে রাবারটা কিন্তু কেটে যেতে পারে। কোনো কাপড়ের টুকরো বা তুলো ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু রাবারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনারা যদি চামচের ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা একইভাবে চিরুনেরও কিন্তু ব্যবহার করতে পারেন। কোনো কাপড় পেঁচিয়ে দেবেন বা পুরনো মোজা একটু পেঁচিয়ে নেওয়ার পর এইভাবে করে পরিষ্কার করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা নোংরা ছিল। আপনাদের সব সময় পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে আপনারা যদি পরিষ্কার করে নেন আপনাদের এই জায়গাটাও পরিষ্কার থাকবে, তাছাড়াও আপনাদের সাইড দিয়ে কিন্তু হাওয়াও বেরিয়ে যাবে না, এমনকি আপনাদের ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেঁচে যাবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ